কিছু মানুষ সারা জীবন অপেক্ষা করেও এক মুহূর্তের ভালোবাসা অর্জন করতে পারে না, আবার কিছু মানুষ এক মুহূর্তেই সারা জীবনের ভালোবাসা দিয়ে যায়। আজকের গল্পটা কিছুটা এমনই, একজন জুয়ায় আসক্ত ছেলে আর একজন পতিতা মেয়ের গল্প। যে গল্প আমাদেরকে নিয়ে যাবে এক অসাধারণ জার্নিতে, যে গল্প জিতে নিয়েছে হাজার হাজার মানুষের হৃদয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন আসামি আজ জেল থেকে ছাড়া পেয়েছে। একটা মাত্র এনভেলপ হাতে নিয়ে সে গেটের বাইরে আসে। এনভেলপটা থেকে তার পার্সটা খুলতেই সে খুঁজে পায় একটা ছোট্ট কয়েন। কয়েনটাকে ওপরের দিকে ছোড়ার সাথে সাথেই 2020 সাল থেকে আমরা ফিরে যাই 2012 সালে। এই কয়েন দিয়েই সে একটা বেটে জিতে যায় আর সামনে থাকা লোকটার কাছ থেকে তার ফোনটাকে হাতিয়ে নেয়। সাথে সাথেই সে সোজা চলে যায় বেটিং রিংয়ে। এই হলো আমাদের গল্পের নায়ক গাউই। একাকী গাউইর জীবনে জুয়া ছাড়া আর কিছুই নেই। এই যেমন সামান্য ফোনটা জেতার পরেই গাউই বেটিং রিংয়ে বাজি লাগাতে চলে যায় আর সেই ফোনটাকেই অল্প কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। ফোনের পরিবর্তে পাওয়া ওই টাকা দিয়ে সে শুরু করে দেয় জুয়া খেলা। গাউই যখন অনেকটাই টাকা জিতে নেয় তখন দুজন পাওনাদার এসে তার দুপাশে হাজির হয়। তার জেতা টাকা ওই পাওনাদাররা তার কাছ থেকে হাতিয়ে নেয়। তাকে মেরে অজ্ঞান করে নিয়ে যায় নির্জন একটা নদীর পাড়ে। জ্ঞান ফিরতেই যখন গাউই পালানোর চেষ্টা করে তারা গুলি চালাতে শুরু করে। গাউই ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। সে কাকুতি মিনতি করতে করতে বলে কালকের মধ্যেই টাকা ফেরত দিয়ে দিবে। গাউইর একটা মেয়ে আছে। এই খবর জানতে পেরে সেই জানোয়ারগুলো বলে যদি তার মেয়েকে তাদের হাতে তুলে দেয় তবে তাকে আর 1 টাকাও ফেরত দিতে হবে না। এই কথা অস্বীকার করতেই তারা গাউইকে হাত পা কেটে ফেলার ভয় দেখায়। গাউই কি করবে কিছু বুঝতে পারছিল না, তাই হেডটেল করার জন্য সে পকেট থেকে একটা কয়েন বের করে। সাথে সাথেই হাতটা চেপে ধরে লোকটা বলে হেড পড়লে তার হাত কাটা যাবে আর টেল পড়লে পা। তার এই জুয়াও এখানে কোনো কাজে লাগেনি। পালানোর শত চেষ্টা এখানে বৃথা হয়ে যায়। এই দুজনের বস গাউইর কাছে 80,000 টাকা পায়। তাদের মধ্যে থেকে একজন গাউইকে জোর করে নিচে চেপে ধরে থাকে আর একজন নৃশংসভাবে তার হাতের ওপর চাকু চালাতে থাকে। গাউইকে এভাবে মেরে সেখানেই ফেলে রেখে চলে যায় তারা। আর যাওয়ার আগে বলে কাল সে যেন গুনে গুনে 80,000 টাকা পৌঁছে দিয়ে আসে। প্রতিদিনের এই বিধ্বস্ত জীবনে গাউই অভ্যস্ত হয়ে গেছে, তাই ঘরে ফেরার পথে যখন বাড়িওয়ালা তার কাছে ভাড়া চায় সেটাও তার গায়ে লাগে না। ঘরে ঢুকে সে ব্যথার জন্য কিছু ওষুধ খায়। হাতে একটা ঘুমের ওষুধের বোতল নিয়ে গাউই বেশ খানিকক্ষণ চুপ করে বসে থাকে। তখনই হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। প্রথমে কান্না দিলেও বারবার শব্দ হওয়ায় গাউই উঠে গিয়ে দরজা খোলে আর দরজা খুলেই দেখতে পায় একজন মেয়ে এসে দাঁড়িয়ে আছে। এই মেয়েটির নাম মোমো। সে একজন হুকার। গাউই সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে বলে, কারণ সে কোনো হুকারকে তার কাছে ডাকেনি। কিন্তু মুখের ওপর দরজা বন্ধ করে দিতেই মেয়েটি বাইরে চিৎকার করতে শুরু করে দেয় আর বাধ্য হয়ে গাউই মেয়েটিকে ভেতরে ঢুকিয়ে নেয়। তাকে বলে দেয় 40 মিনিট বসার পর সে যেন আবার বেরিয়ে যায়। মোমো হুকার হলেও মেয়ে হিসেবে কিন্তু বেশ ভালো। সে ঘরে এসে বসার পরেই গাউই স্নান করতে যায় আর তখন মোমো তার ক্ষত হাতটাকে ধরে থাকে যাতে ভিজে না যায়। আবার নিজে থেকেই গাউইর সেই অগোছালো ঘরটাকে পরিষ্কার করতে থাকে। এমনভাবেই 40 মিনিট কেটে যায়। গাউই তাকে মনে করিয়ে দেয় এখন তার বেরিয়ে যাওয়া উচিত। তখন বেরোতে গিয়েই মোমোর হাত থেকে ব্যাগটা পড়ে যায় আর ব্যাগ থেকে কিছু টাকা বাইরে বেরিয়ে আসতেই গাউইর মুখে যেন অন্যরকম সুর। সে মোমোকে বলে এত রাত বিরাতে এত টাকা হাতে নিয়ে যাওয়াটা তার জন্য বিপজ্জনক হতে পারে। একজন হুকার হওয়ায় মোমো এইসবে অনেকটাই অভ্যস্ত, তাই মোমো তার কথার কোনো গুরুত্ব দেয় না। এত টাকা হাতে না রেখে ব্যাংকে বা যে কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য গাউই প্রচুর জ্ঞান দিতে থাকে, কিন্তু মোমো তার কোনো কথার কোনো পাত্তাই দেয় না। অবশেষে গাউই তাকে পাশের একটা রেস্টুরেন্টে নুডলস খেতে যাওয়ার প্রস্তাব দেয়। একসাথে খাবার সময় মোমোকে বোঝাতে থাকে যে জুয়াতে টাকা ইনভেস্ট করাটা কতটা লাভজনক। আর এই জুয়া খেলায় গাউই খুবই এক্সপার্ট, তাই তার টাকা মার তো যাবেই না, বরঞ্চ ডাবল হয়ে ফেরত আসবে। পয়সা ডাবল হওয়ার কথা শুনতেই মোমো এক কথায় রাজি হয়ে যায়। তাকে যা হোক করে বুঝিয়ে বাজিয়ে তার টাকাটা জুয়ায় লাগানোর প্ল্যান ছিল গাউইর। সেটাতে তো সে সাকসেসফুল হয়েইছে, এমনকি এখানে খাওয়া নুডলসের দামটাও সে মোমোকে দিয়েই মেটায়। আর এরপর তারা পৌঁছে যায় বেটিং রিংয়ে। প্রথম চেষ্টাতেই গাউই জিতে যায়। দ্বিতীয়বার চেষ্টা করলেও সে আবার জিতে যায়। আর এমনই বারবার বাজি জিততে দেখে মোমো তো দারুণ খুশি। এরপর মোমোকে ড্রিঙ্কস আনতে পাঠিয়ে দেয় গাউই
আর মোমোর অবর্তমানে তার সমস্ত টাকা একবারেই বেটিং রিংয়ে লাগিয়ে দেয় সে। কিন্তু প্রথম দুবার সাথ দিলেও এইবার কপাল তার আর সাথ দেয় না, গাবি হেরে যায়। মোমো ড্রিঙ্কস নিয়ে ফেরত এসে দেখে খেলা শেষ হয়ে গেছে। গাবি তাকে এটা সেটা বুঝিয়ে বোকা বানিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মোমো যেতে না দিলে গাবি অবশেষে স্বীকার করে সে সমস্ত টাকা হেরে গেছে। এই জেতাহারাটা গাবির জন্য রোজকার ব্যাপার, কিন্তু যে টাকাগুলো সে আজ হেরেছে সেই টাকাগুলো মোমোর বহু দিনের সঞ্চয়, তাই সে খুবই রেগে গেছিল। এত টাকা নষ্ট করে ফেলে লজ্জা তো দূরে থাক, গাবি বড় মুখ করে মোমোকে আরও টাকা দিতে বলে, যাতে সে এই টাকাটা জুয়ায় খেলে আবার টাকা ফেরত আনতে পারে। তারা নিজেদের মধ্যে এমন ঝামেলা করতে থাকলে হঠাৎ একজন পুলিশ অফিসার তাদের সামনে চলে আসে। মোমো তাকে বলে গাবি কিভাবে তার সাথে প্রতারণা করেছে। পুলিশের হাত থেকে বাঁচতে তারা নাটক করতে থাকে, বলে এই প্রতারণা টাকার প্রতারণা নয়, এটা ভালোবাসার প্রতারণা। আর এইসব নাটকের মধ্যে থেকে পুলিশ অফিসারও পালিয়ে যায়। কিন্তু মোমো গাবির পিছন কিছুতেই ছাড়ে না, সে এখনো টাকা ফেরত চেয়েই যাচ্ছে। এত সব কিছুর পরে গাবি মোমোকে বলে পাওনাদারদের টাকা মেটানোর জন্যই সে বাধ্য হয়ে জুয়া খেলছে, টাকা মেটাতে না পারলে তার মেয়েকে তারা বিক্রি করে দেবে। এই কথা শুনেই মোমো তাকে সাথে নিয়ে যায় তাদের থাকার জায়গায়। গাবিকে বাইরে দাঁড় করিয়ে রেখে মোমো ভেতরে ঢোকে। তার এক বান্ধবী সিউয়ের কাছ থেকে টাকা ধার চাইতে গেছিল সে, কিন্তু গিয়ে দেখে সিউ তার বয়ফ্রেন্ডের সাথে পালানোর প্ল্যানে আছে। তার বয়ফ্রেন্ড ফাইটিং ক্লাবে ফাইট করে। আজ সে গেমে আগে থেকেই হেরে যাওয়ার জন্য টাকা নিয়ে রেখেছে, আর ম্যাচের পর ওই টাকা নিয়েই আজ তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে। বাইরে ততক্ষণে গাবি মোমোর বাকি বন্ধুদের বোকা বানিয়ে টাকা নিয়ে আবার জুয়া খেলতে চলে যায়। কিন্তু মোমোও ছাড়ার পাত্রী নয়। সেখান থেকে মোমো গাবিকে ঘাড় ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তবে যা হবার তা তো হয়েই গেছে। গাবি ওর বন্ধুদের টাকা নিয়ে এসে সেই টাকাও জুয়ায় হেরে গেছে। এরপরেও সে মোমোকে আবার টাকা দেওয়ার জন্য বারবার জোর করতে থাকে। তাকে জোর করে টেনে নিয়ে যায় ফাইট ক্লাবের বেটিং করতে। মোমোর কাছেও কোনো উপায় নেই, কারণ টাকা না নিয়ে সে ফেরত যেতে পারবে না। ফাইট ক্লাবে বেটিংয়ের সময় গাবির সাথে তার এক পূর্ব পরিচিতর দেখা হয়। সে দেখা হওয়া মাত্রই বলতে থাকে, আরে এ তো সেই, এর কপাল তো খুবই ভালো, এর পরিবারের সবাই মারা গেছে কিন্তু সে একাই বেঁচে আছে। এই বলে সে গাবির বেছে নেওয়া নামটার ওপরেই বেটিং লাগায়। গাবি ছেলেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথম ম্যাচটা তারা জিতে যায়, একইভাবে দ্বিতীয় ম্যাচটাও জেতে। কিন্তু তৃতীয় ম্যাচটার সময় তাদের মধ্যে রেষারেষিটা একটু বেশি হয়ে যায়। এই ম্যাচে তারা আলাদা আলাদা ফাইটারের নামে বেট করে, যে হারবে তার গালে চড় মারা হবে, এমনটাই কথা হয় তাদের মধ্যে। কিন্তু তারা জানতো না এই ম্যাচটায় মোমোর সেই বান্ধবীর বয়ফ্রেন্ডটাই খেলছে, যে অলরেডি হারার জন্য টাকা নিয়ে বসে আছে, আর তার নামেই বেট লাগিয়েছে গাবি। মোমো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে জানে এই বেটটা গাবি হেরে যাবে। এরপরই শুরু হয় সেই টান টান উত্তেজনাময় এক মারণ খেলা। আর এরপর আমরা দেখতে পাই সত্যি গাবির কপালটা বেশ ভালো, ছেলেটি ওই ম্যাচে জিতে যায়, আর তারাও এই বেটে জেতে। সিউ আর তার বয়ফ্রেন্ডের হ্যাপি এন্ডিং হলো, কিন্তু মোমো আর গাবির বিপদ তখনও কাটেনি। ফাইট ক্লাবের ছেলে দুজন আবার ফিরে আসে। তাদেরকে জোর করে নিয়ে যায় মেইন রোডে। দুটো গাড়ি পাশাপাশি দাঁড় করানো, আর এর মধ্যে এই লাল গাড়িটা একসময় গাবির ছিল। ওই ছেলেটি তাদের আবার একটা বেট লড়তে বলে, কিন্তু এটা শুধু টাকার বেট নয়, এটা জীবনের বাজি। তারা দুজন দুটো গাড়িতে থাকবে, কে কাকে রেসে হারাতে পারে সেটাই হবে খেলা। শুধু চমকটা হলো গাবির গাড়িতে ব্রেক থাকবে না, আর তার চোখটাও বাঁধা থাকবে। মোমো গাউইকে এমন মারণ খেলায় নামতে দিতে একেবারেই চায়নি, কিন্তু তাদের একসাথেই এই খেলাটা শুরু করতে হবে। রেস শুরু হয়। মোমো শুধু পাশ থেকে গাউইকে পথ নির্দেশ করতে পারবে, কিন্তু স্টিয়ারিং হুইলে হাত দিতে পারবে না সে। এইভাবেই একবার এই গাড়িতে একবার ওই গাড়িতে ধাক্কা খেয়ে খেয়ে তারা এগিয়ে যায়। এভাবে রেস চালিয়ে তারা রেলগেট পর্যন্ত পৌঁছায়। দুরন্ত ট্রেনের একেবারে সামনে থেকে গাড়ি আর প্রাণ দুটো নিয়েই পার হয়ে যায় গাবি আর মোমো। কিন্তু ছেলেটি ট্রেনের এপারেই থেকে যায়। তার গাড়ির ধাক্কায় একজন ট্রাফিক কনস্টেবল মারা যায়, এই জন্য তার সঙ্গীও সাথে সাথেই পালিয়ে যায়। এদিকে গাবি আর মোমো গিয়ে থামে একটা বিশাল পোড়ো বাড়িতে। মোমোর মনে তখন হাজার প্রশ্নের ভিড়। কি করে গাবির গাড়িটা ওই ছেলেটার কাছে ছিল? কি করে তার পরিবারের সবাই মারা গেছে?
সে কি আগে বড়লোক ছিল? গাউই তার এসব কোনো প্রসঙ্গেই যেতে চায় না। সে বলে টাকা ভাগাভাগি করে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কিন্তু মোমো তাও বারবার জিজ্ঞেস করে যায়। গাউই তখন বলে একদিন তার পরিবারের সবাই ঘুরতে গেছিল, শুধু সে বাদে। আর সেদিনই প্লেন দুর্ঘটনায় তারা সবাই মারা যায়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বড় ব্যবসা সবই ছিল তাদের। কিন্তু এই জুয়ার নেশায় গাউই সব কিছু হারায়। আজ আত্মীয় স্বজন, কাছের মানুষ কেউই তার পাশে নেই। আছে শুধু তার এই অকেজো জীবনটা। টাকা ভাগ করে অর্ধেকটা সে মোমোকে দিয়ে দেয় আর জিজ্ঞেস করে এত টাকা দিয়ে সে কি করবে, তার কি কোনো স্বপ্ন আছে? মোমো বলে তার একটা পুরনো সিনেমা খুবই পছন্দের। সিনেমাটায় একজন প্রস্টিটিউটকে নিয়ে, যে পুরুষের কাছ থেকে সব সময় কষ্ট পেলেও একটু ভালোবাসা পাবার আশা সে কোনোদিন ছাড়তে পারেনি। মোমোর স্বপ্ন ছিল সে একজন অভিনেত্রী হবে। এই কথা শুনে তাকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, গাউই মোমোর ওপর হাসতে শুরু করে। মোমো একেবারে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে বলে ওঠে, যখন আমার 18 বছর বয়স ছিল তখন যদি তোমার সাথে দেখা হতো দেখতে পেতে। তখন আমার চুলটাও সম্পূর্ণ আলাদা ছিল, আরও কালো, আরও লম্বা চুল। তুমি কি আমাকে ভালোবাসতে পারতে তখন? বলো, পারতে ভালোবাসতে? মোমোর চোখে জল, গাউইর মুখেও একটাও কথা নেই। তখনই মোমো বলে ওঠে এটা তার ওই সিনেমার প্রিয় লাইন। গাউই বুঝতে পারে সে মোমোর কাছে বোকা হয়েছে। সাথে সাথেই মোমো বলে, তোমার কি মনে হয় একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে আমি এতটা সাহায্য কেন করলাম? আসলে আমি ইচ্ছে করেই তো তোমায় এখানে টেনে এনেছি। তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তো তোমার স্ত্রী। গাউই তো ভয়ে ছিটকে ওঠে একেবারে। গাউইকে ভয় পেতে দেখে মোমো খুবই মজা পায়। কিন্তু গাউইর ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। এর আগে জেলে থাকাকালীন তার স্ত্রী তাকে চিঠি লিখত, কিন্তু সে বেরিয়ে জানতে পারে 2 মাস আগেই তার স্ত্রী মারা গেছে। এই কথা শুনে সাথে সাথেই মোমো উঠে চলে যেতে চায়। গাউই তাকে অনুরোধ করে তার সাথে তার মেয়ের কাছে যাওয়ার জন্য, কারণ সে তার মেয়েকে কিছু কিনে দিতে চায় আর মোমো তাকে পছন্দ করে দিতে সাহায্য করবে। এদিকে ওই ছেলেটি ট্রাফিক ইন্সপেক্টরের ডেড বডি নিয়ে যোগাযোগ করে গাউইর সেই পাওনাদারদের সাথে। তারা অনৈতিক কাজকর্মের একটা বিরাট র্যাকেট চালায়। 2 কোটি টাকার বিনিময়ে এই ডেড বডির ব্যবস্থা করার ডিল নিয়ে নেয় তারা। অপরদিকে গাউই আর মোমো পৌঁছে যায় তার মেয়ের কাছে। গাউইর মেয়ের নাম সিওমি। মা মারা যাওয়ার পর থেকে পিসির কাছেই বড় হয়েছে সে। আজ বেশ অনেকগুলো বছর পর গাউই তার মেয়ের কাছে এসেছে। এত বছর সিওমির সাথে তার বাবার কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ করে এভাবে চোখের সামনে আসায় বাবার প্রতি মেয়ের অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক। তাই প্রথমে সে স্বীকারই করতে চাইছিল না যে সে সিওমি। তাও যদিও বা ওরা ঘরে ঢুকে সিওমি তাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলে। গাউই তাকে জিজ্ঞেস করে তার কি চাই, গয়না, লিপস্টিক কিংবা বাইরে কোথাও খেতেও যেতে পারে। কিন্তু সিওমি কোনো কথাতেই রাজি হচ্ছিল না। তখনই হঠাৎ মোমো অসুস্থ হয়ে পড়ে। মোমো সিওমিকে বলে সে বেশি দিন বাঁচবে না, তাই সে গাউইকে সাহায্য করতে চায়। সিওমির পিসি কাছ থেকে ফেরার আগেই মোমো সিওমিকে বাড়ি পৌঁছে দেবে বলে কথা দেয়। সিওমি মোমো আর গাউইর সাথে চলে যায় ছোটোখাটো কোথাও খাবে বলে। তবে গাউই তাদেরকে একটা দামি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আসে। এখানে তাদেরকে মোমোর এলাকার একজন মেয়ে দেখে নেয়। সিওমি বারবার এখান থেকে চলে যেতে চায়, কারণ তার পিসির বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তার পিসি চায় না গাউইর সাথে সিওমির কোনো সম্পর্ক থাকুক। মায়ের মৃত্যুর পর পিসি যেহেতু সিওমির দেখাশোনা করেছে, তাই সিওমি তার কথার অমান্য করতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো সিওমি জানতে পেরেছিল তার বাবা কোনোদিনও চায়নি তার জন্ম হোক, কিন্তু এর পেছনে থাকা সত্যিটা তার জানা ছিল না। সিওমির জন্মের সময় তার মায়ের শারীরিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। হয় মা, না হয় সন্তান, যে কোনো একজনের প্রাণ বাঁচানো সম্ভব ছিল। তাই গাউই স্ত্রীকেই বাঁচানোর সিদ্ধান্ত নেয়। স্ত্রীকে কোনোভাবেই হারাতে চায়নি সে, কারণ তার স্ত্রী ছিল সেই একমাত্র মানুষ যে সব সময় তার পাশে ছিল। কিন্তু গাউইর স্ত্রী তার সন্তানকে বিসর্জন দিতে পারেনি, তাই ডাক্তারকে বলেছিল সে যেন তার সন্তানকেই বাঁচানোর চেষ্টা করে। এসব শুনে সিওমি বুঝতে পারে তার বাবা কোনোভাবেই দোষী নয়। সিওমি এইসব শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে। আর মোমো গাউইকে তার স্ত্রীর কথা বলতে বলে।
গাউই আজ এসব কথা আর বলতে চায় না, কিন্তু মোমো তাকে জোর করে। সে বলে কাল তার সাথে আর দেখা হবে কিনা ঠিক নেই, তাই আজই সে সবটা শুনতে চায়। তার এই কথায় গাউই আজ তাকে সবটা বলে দেয়। গাউই বরাবরই এমন জুয়ার নেশায় ডুবেছিল, তাই তার বাবা ভেবেছিল বিয়ের পর দায়িত্ব বাড়লে হয়তো সে পাল্টে যাবে। বিয়ের পর সে দেখেছে একমাত্র তার স্ত্রী যে কোনো পরিস্থিতিতে তার পাশে থেকেছে, তাই সে নিজেকে পাল্টানোর চেষ্টা করেছিল। তখনই সিওমির জন্ম হলো, আর তারপর থেকেই তার স্ত্রীর শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে। এর পরপরই তার পরিবারের সবাই মারা যায়। আবার সে জড়িয়ে পড়ে জুয়ার জালে, সমস্ত ধন সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে সে। দেনায় জড়িয়ে ভিন্ন ভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ে সে, আর অবশেষে তাকে জেলেও যেতে হয়। কিন্তু সব কিছু হারিয়ে নিজস্ব বলতে ছিল শুধু তার স্বাধীনতা, আর জেলে থেকে সেটাও যেন তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। তখনই একবার তার স্ত্রী তার সাথে দেখা করতে জেলে যায়। সে বলেছিল যতদিনই লাগুক আমি তোমার জন্য অপেক্ষা করব। আর তার এই একটা কথাতেই গাউই জেলের সারাটা সময় পার করে দিয়েছিল। গাউইর কাছে এই সব কিছু শুনে মোমো নিজের কান্নাটা আর লুকাতে পারে না। খানিকক্ষণ পর সে নিজেই বলে ওঠে, আমাদের একটা পরিবারের মতো লাগছে, তাই না? আমি, তুমি, তোমার মেয়ে, তারা তিনজন সত্যিই যেন এক পরিবার হয়ে আছে। অনেকটা রাত হয়ে গেছে। বেরোনোর জন্য গাউই সিওমিকে ঘুম থেকে ডেকে তোলে, কিন্তু ঘরের দরজা খুলতেই দেখে সেই মেয়েটি বাকি পাওনাদারদের নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সবাইকে ডেরায় নিয়ে গিয়ে তারা সিওমিকে আটকে রাখে। গাউই আর মোমো তাদের কাছে থাকা সমস্ত টাকা তাদেরকে ঢেলে দেয়। এরপরেও তারা সিওমিকে ছাড়তে চায় না। তারা বাহানা বানাতে থাকে, যা টাকা আছে ঠিক আছে, এর সাথে আরও অনেক টাকা লাগবে, না হলে তারা তার মেয়েকে মেরে ফেলবে। আর তখনই বেরিয়ে আসে এদের দলের সর্দার। হাতে একটা কয়েন নিয়ে সে হেড টেল করতে শুরু করে। হেড পড়লে তার মেয়ে বেঁচে যাবে, আর টেল পড়লে। এত বছর এই বেটিং, এই জুয়াই ছিল গাউইর জীবন। টাকা আর জীবনের ভয় সে কোনোদিনই করেনি, কিন্তু এই প্রথম সে বেটিংয়ে ভয় পায়, কারণ তার একমাত্র মেয়ের জীবন মরণ নিয়ে জুয়া খেলার সাহস তার মধ্যে নেই। গাউই লোকটার হাত চেপে ধরে, বলতে থাকে মেয়ের পরিবর্তে যেন তার জীবন নিয়ে নেওয়া হয়। কিন্তু লোকটা বলে গাউইর প্রাণ নিয়ে তাদের কোনো লাভ নেই, তাই মেয়েকে বাঁচাতে গেলে তাকে কয়েক বছর জেলে থাকতে হবে। গাউই তাদের প্রস্তাবে রাজি হয়। এখানে গল্পের ছকটা এমনভাবে সাজানো হয় যে গাউই বেটিংয়ে কার রেস করছিল, আর হঠাৎই এই অ্যাক্সিডেন্টটা তার সাথেই হয়ে যায়। সব দায় মাথায় নিয়ে মেয়েকে বাঁচিয়ে গাউই সিওমিকে পিসির কাছে পৌঁছে দিয়ে আসে। মোমো কিন্তু এখনও গাউইর পিছু ছাড়েনি। গাউই হাজারো খারাপ কথা বলে তাকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। গাউইর কেনা সেই ঘুমের ওষুধের বোতলটা নিয়ে মোমো তার পাশে শুয়ে পড়ে। সে বলে, এই ওষুধটা দুজনে ভাগ করে খেলে আমরা মরে যাব না? এই কথা শুনে গাউই রেগে যায়, তাকে বেরিয়ে যেতে বলে। মোমো এই পুরো সময়টা তার সাথে থেকে এটুকু বুঝতে পেরেছিল গাউই তাকে আর একা ছাড়তে পারবে না। মোমোকে সে খুবই ভরসা করে। এতক্ষণ নিজেকে আটকে রাখলেও গাউই অবশেষে নিজের অনুভূতিটা প্রকাশ করে। আপনজন, টাকা পয়সা, ঘরবাড়ি কোনো কিছু না থাকলেও গাউইর জীবনে স্বাধীনতা ছিল, কিন্তু জেলে গেলে সেটাও তার কাছে থাকবে না। এটা মেনে নেওয়াটা তার জন্য একদমই সহজ নয়। এখন সে বুঝতে পারে সে কতটা একা। জীবনে সে সব হারিয়েছে, কিন্তু মোমো তাকে আশ্বাস দেয় সব হারালেও সে সব সময় গাউইর পাশে আছে। গাউই ঘুম থেকে উঠে মোমোকে আর দেখতে পায় না, শুধু বিছানায় খুঁজে পায় মোমোর রেখে যাওয়া একটা কাগজ। এরপরই গাউইর জেল হয়ে যায়। এভাবেই জেলে দেখতে দেখতে 8টা বছর কেটে যায়, আর আমরা আবার চলে আসি 2020 সালে। পার্স থেকে পাওয়া ওই কয়েনটা গাউই ওপরে ছোড়ে, আর তখনই সামনে থেকে একটি মেয়ের গলার আওয়াজ আসে, হেড। আর এই আওয়াজটা শুনতেই গাউইর মুখে ফুটে ওঠে একটা স্বস্তির হাসি। তারা একটা রেস্টুরেন্টে এসে বসে। গাউই সিওমির কাছে মোমোর কথা জিজ্ঞেস করে। তখন সিওমি গাউইর হাতে একটা চিঠি ভরা বাক্স তুলে দেয় আর বলে, মোমো আর আসবে না। গাউই তার জন্য ছেড়ে রাখা চিঠিটা পড়া শুরু করে। মোমো 18 বছর বয়সে প্রস্টিটিউটে আসতে বাধ্য হয়। এই জীবন তার কখনোই পছন্দ ছিল না। সে সব সময় নিজেকে শেষ করে দিতে চাইত।
কিন্তু সুইসাইড করার চেষ্টায় মোমো বারবার ব্যর্থ হয়েছে। হসপিটালে ভর্তি থাকার সময় প্রথমবার মোমোর সাথে গাবির স্ত্রীর পরিচয় হয়। নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও মোমোর প্রয়োজনে সে তাকে রক্ত দিয়েছিল, আর তখন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে। মোমো তাকে গাবির সাথে জেলে দেখা করতেও নিয়ে যায়, আর এখানেই মোমো গাবিকে প্রথম দেখেছিল। আর সেই দিনটাই ছিল গাবির সঙ্গে তার স্ত্রীর শেষ দেখা। জেলে থাকাকালীন গাবি তার স্ত্রীকে চিঠি লিখত। এই চিঠিগুলোই ছিল তার বেঁচে থাকার একমাত্র রসদ। হাসপাতালে থাকাকালীন যেহেতু গাবির স্ত্রী এবং মোমো একই রুমে ছিল, তাই গাবির সমস্ত চিঠি সম্পর্কে মোমো জানত। তাই যখন তার স্ত্রী মারা যায়, তখন মোমো তার হাতের লেখা নকল করে গাবিকে চিঠি পাঠানো শুরু করে। গাবি নিজেও জানতো না যে তার লেখা চিঠিগুলো কিভাবে একজনের জীবন বাঁচিয়ে রেখেছে। কিন্তু সব রূপকথারই তো শেষ রয়েছে। সেইভাবেই যখন গাবি জেল থেকে ছাড়া পেল, সে জানতে পারল তার স্ত্রী মারা গেছে, তখন মোমোর জীবনেরও সেই রূপকথার গল্পের সমাপ্তি হয়। মোমোর জীবনের সুখের একমাত্র দরজাটাও বন্ধ হয়ে যায়। তার বেঁচে থাকার রসদ গাবির সেই চিঠি আসাও বন্ধ হয়ে যায়। সে আবার অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় আর মাত্র 6 মাস আছে তার হাতে। তখনই হঠাৎ রাস্তায় মোমো গাবিকে দেখতে পায়। এরপর মোমো নিজে আয় করা সমস্ত টাকা তুলে নেয়, গাবির পাওনাদারদের টাকা শোধ করে দেয়, আর গিয়ে দাঁড়ায় তার দরজার সামনে। সেই রাতে মোমো জানতো এত বড় দায় নিয়ে গাবি নিজের প্রাণটাই হয়তো শেষ করে দেবে। যেহেতু গাবির স্ত্রী এক সময় তার প্রাণ বাঁচিয়েছিল, তাই মোমো আজ গাবিকে বাঁচানোর দায়িত্ব নেয়। তারা একটা শেষ বাজি রেখেছিল, একে অপরের সাথে নয়, ওপরওয়ালার সাথে। তারা বাজি রেখেছিল যদি আজ রাতে তারা বেঁচে থাকে, তবে তারা আর মরার কথা চিন্তাও করবে না। গাবির জন্য হয়তো এটা শুধুমাত্র একটা রাতের ঘটনা, কিন্তু মোমোর জীবনে এটাই প্রথম ভালোবাসার অনুভূতি। এর জন্য মোমো গাবির কাছে চিরজীবনের জন্য কৃতজ্ঞ। এই সব কিছু পড়ে গাবির ভিতরটা যেন কেঁপে ওঠে। সেই এক রাতের জন্য পাওয়া মোমোকে আর কোনোদিন সে পাবে না। গাবি শেষবারের মতো মোমোর সাথে দেখা করতে যায় তার কবরস্থানে। এরপর সে মোমোর পছন্দের ওই সিনেমাটা খুঁজতে যায়। অনেক পুরনো হওয়ায় দোকানদার সেই ক্যাসেটটা বিনা পয়সাতেই গাবিকে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু গাবি সেটা বিনা পয়সায় নেয় না। সে সেটাকে ওই 1 টাকার বিনিময়ে কিনে নেয়। মোমোর মিমিক্রি করা লাইনগুলো সিনেমার পর্দায় দেখে গাবির চোখ ভরে আসে। সে বুঝতে পারে হতভাগী সেই মেয়েটা কিভাবে শুধু ভালোবাসা চেয়েই চলে গেল। ভালোবাসা দেওয়ার মতো সময় গাবিকে সে দিতে পারেনি, আর গাবি তার ভালোবাসা কোনোদিন মোমোকে আর দিতে পারবে না। আর আমরা বুঝতে পারি মোমোর অনুপস্থিতি গাবিকে কিভাবে আঘাত করেছে। তাদের দুজনের কাটানো সেই একটা রাত যেন সারা জীবনের ভালোবাসা দিয়ে গেছে দুজনকে। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।